নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি জ্বালা, লেখক জ্যোতিরিন্দ্র নন্দী। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প পড়ছি জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা গল্প জ্বালা। এত বড় একটা হিমসাগর আম কামড়ে কামড়ে খেয়ে শেষ করল নীরা। তারপর হাত মুখ ধুয়ে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছতে গিয়ে নতুন করে সে কপাল, গলা, বুক, পিঠ মুছতে বসল। কিন্তু তবু কি গরম কমে? শো শো করে মাথার ওপর পাখাটা ঘুরছে। যত জোরে পাখাটা ঘুরছে ঘরের হাওয়া তত যেন গরম হয়ে উঠছে। আর সেই গরম হাওয়া নীরার নাকের ভেতর, কানের ভেতর, চামড়া ফুঁড়ে শরীরের ভেতর ঢুকে পড়তে চাইছে। কি বিপদ! পাখা বন্ধ করে দেবে? একবার সে তাও করল, আর করার সঙ্গে সঙ্গে মনে হলো হাওয়া বন্ধ হবার আগে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি জানলার পাল্লা দুটো খুলে দিল, আর পাগলা কুকুরের মতো হা হা করে জ্যৈষ্ঠ দুপুরের আগুনের হলকা নীরার চোখের ওপর, মুখের ওপর, বুকের ওপর এসে ঝাঁপিয়ে পড়ল। তৎক্ষণাৎ পাল্লা দুটো সে ভেজিয়ে দিয়েছে। বস্তুত তার কান্না পাচ্ছিল। এই দুঃসহ গরমের দীর্ঘ দুপুর কি করে কাটবে ভেবে। গায়ের জামাটামা অনেকক্ষণ আগে খুলে ফেলেছে ও। সারা পিঠে, গলায়, বুকে গাদা গাদা পাউডার ছড়িয়ে দিয়েছে। দিয়ে লাভ হলো কি? এখন সেই পাউডার খড়ি গোলা জল হয়ে গলা বেয়ে, পিঠ বেয়ে, বুক বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। মানে অবস্থাটা আরও বিশ্রী হয়ে দাঁড়ালো। কি করা যায়? কি করতে পারে সে এখন? কি করলে একটু শান্তি পাবে? অস্থির হয়ে নীরা হাত পা ছড়িয়ে খাটের উপর শুতে যায়। তোষক, চাদর, বালিশ গরম হয়ে আছে মনে পড়তে আঁতকে উঠে বিছানার কাছ থেকে সরে এসে মেঝের শক্ত সিমেন্টের উপর গা এলিয়ে দেয়। চুপচাপ শুয়ে থেকে পাখাটার দিকে শূন্য চোখে কতক্ষণ চেয়ে থাকে। তারপর চোখ দুটো বুজে রাখে। হাওয়ায় তার মাথার চুল নড়ছে, আঁচল নড়ছে, টের পায়। দেয়াল ঘেরা টকবকে গরম হাওয়ায়। বস্তুত গরমটা যত বাড়ছে চারিদিকের শব্দ টব্দগুলোও যেন তত কমে আসছে। একসময় কান খাড়া করে রাখে নীরা। না, কোথাও আর কিছু শব্দ শোনা যায় না। মানুষ হাঁটছে না বাইরে রাস্তায়, গাড়ি ঘোড়া চলছে না, কোনো বাড়ির শিশু কাঁদছে না, রেডিও খুলছে না কেউ। ভয়, প্রচণ্ড গ্রীষ্ম রক্তচক্ষু মেলে সব কিছু থামিয়ে দিয়েছে। সবাইকে শাসাচ্ছে, চুপ চুপ চুপ। আমার প্রতাপ দেখো, আমার প্রতাপ দেখো, আমি কেমন নিষ্ঠুর, কত ভয়ঙ্কর হতে পারি তোমরা টের পাও। বেশ টের পাচ্ছিল নীরা। আগুনের শিখা হয়ে জ্যৈষ্ঠের রোদ শীষ দিয়ে বেড়াচ্ছে রাস্তায়, মানুষের ঘরের দেয়ালে, বারান্দার রেলিংয়ে, ছাদে, ছাদের কার্নিসে। ছাদ থেকে উঠে যাচ্ছে, আবার আকাশ থেকে আরও আগুন নিয়ে আসছে, আরও জ্বালা। কোথায় একটা চিল ডাকছে। দীর্ঘ, অনুচ্চ, মন্থর, একঘেয়ে সেই শব্দ। আরও খারাপ লাগে। মনে হয় এই শব্দের সঙ্গে দীর্ঘ নিধাগ মধ্যাহ্নের কোথায় যেন মিল আছে। মনে হয় চিলের ডাক এত রোদ নিয়ে এলো। মনে হয় রৌদ্রদগ্ধ বিশাল আকাশ চিলটাকে ডেকে আনলো। তার চেয়ে নীরা উঠে বসে 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 ভাবে, তার চেয়ে এখন যদি হঠাৎ বড় রকমের একটা শব্দ শোনা যেত রাস্তায়, কি ধারে কাছের কোনো বাড়িতে চিৎকার, হল্লা বা ওই রকম একটা কিছু, মারামারি, কাটাকাটি, কি কোথাও আগুন লেগেছে শোনা যেত, তবু যেন ভালো লাগতো, শান্তি পাওয়া যেত। মনে হতো গরমটা কম লাগছে। মনে হতো না চিলের চাপা ডাক মেশানো এক জঘন্য জ্বালা অনন্তকাল ধরে
মানুষকে পুড়িয়ে মারছে, মানুষের হাড় মাংস নিংড়ে ভাবছিল নীরা এইসব। এমন সময় তার 7 বছরের মেয়ে পিন্টু রানী পর্দা সরিয়ে ভেতরে ঢুকল। মা, ও এসে গেছে। কে রে, কে এলো? মেয়ের মুখের দিকে তাকালো নীরা। ঘাম টুসটুসে ছোট্ট মুখ পাকা করমচার মতো লাল হয়ে গেছে। তুই ছিলি কোথায় এতক্ষণ? এই রোদ? পিন্টু রানী হাসে, এক মাথা ঝাঁকড়া চুল নড়ে ওঠে। না না, রোদে ছিলাম না, আমাদের রকের কোনায় ছোট্ট ছায়া পড়ে, ওখানে দাঁড়িয়ে তো আমি দেখছিলাম। লোকটা এসেছে। কে? নীরা প্রশ্ন করতে গিয়ে থেমে গেল। না, চিলের ডাক না, দূরে ছিল তাই এমন শোনা গেছে। ছুরি কাঁচি বটি শান। রুক্ষ কর্কশ বিকৃত কণ্ঠস্বর, যেন রাস্তার দিকের জানলার শার্সিগুলো ঝনঝন করে উঠল। দেয়ালটা কেঁপে উঠল, যেন একসঙ্গে অনেক ধারালো ছুরি বটির শান লেগে সামনের রকটা কড়কড় হিস হিস কড়াত শব্দ করে উঠে হঠাৎ থামল। মানে লোকটা তাদের দরজার ঠিক সামনে এসে দাঁড়িয়ে এখন চুপ করল। নীরা অনুমান করতে পারে। তুই ডেকেছিলি? ফিসফিসিয়ে মেয়েকে প্রশ্ন করে। তুই ডেকে আনলে? হেসে পিন্টু রানী ঘাড় কাত করে। বললে না সেদিন তুমি আমাদের বটি কাটারি দুটো ভোঁতা হয়ে গেছে? তাই তো বলেছিলাম কি? তেমনি ফিসফিসিয়ে কথা বলে নীরা। গলার স্বর স্বাভাবিক হচ্ছে না, যেন তখনও তার কানের কাছে হাওয়ার ছুরি কাঁচি বটির শান চলেছে। ধারালো বটি কাটারিগুলো তার চোখের সামনে নাচছে। কি বিরাট আওয়াজ! পিন্টু রানী পর্দা সরিয়ে ফের চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়ায়। নীরা মেয়ের পেছন দিকে চৌকাঠ ধরে বাইরে গলা বাড়িয়ে দেয়। রৌদ্রের ভয়ঙ্কর মূর্তি দেখতে গিয়ে এক ভীষণ দর্শন চেহারার সঙ্গে তার চোখাচোখি হতে নীরা শিউরে উঠল, শক্ত করে চৌকাঠটা চেপে ধরল। হ্যাঁ পিন্টু, সরে আয়! চিৎকার না, ফিসফিসিয়ে মেয়েকে ডাকতে চেষ্টা করেও নীরা ডাকতে পারল না। গলার ভেতর হাওয়াটা ডেলা পাকিয়ে শক্ত হয়ে রইল। কিন্তু অবাক হলো দেখেও মেয়েটার ভয় ডর কিচ্ছু নেই। দিব্যি লোকটার সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে। তার শান দেওয়ার যন্ত্রটা মনোযোগ দিয়ে দেখছে, হাসছে। আমাদের বটি শান দেবে শানওয়ালা? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার কাজ। যন্ত্রের পাথরের চাকায় ফিতে পরিয়ে লোকটা একটা বাক্স থেকে লাল লাল ইটের টুকরো বার করে। টুকরোগুলো চাকার সঙ্গে ঠেকিয়ে দুটো কাঠের মাঝখানে ভালো করে বসিয়ে দিয়ে যন্ত্রের পাদানিতে পা রাখে। একবার পাদানি চেপে ধরে, তখনই পাটা তুলে নেয়, আবার চেপে ধরে। কাঠের ফ্রেমের ভেতর বড় চাকা ঘোরে। বড় চাকার ফিতের টানে উপরের কালো ছোট্ট পাথরের চাকা ঘোরে। হিস হিস শব্দ হয়। পাথরের ঘষায় লাল ইটের ধুলো ওড়ে, যেন এক মুঠো আবিরের মেঘ উড়ে এসে পিন্টুর চুল ভুরু রাঙিয়ে দেয়। মেয়েটা এবার খিলখিল করে হেসে উঠল। কই আনো বটি কাটারি ছুরি কাঁচি নড়ুন জাঁতির ধার তুলে দিই? পিন্টুর দিকে না, ভাটার মতো লাল চোখ দুটো তুলে লোকটা নীরার দিকে তাকায়। নীরা একবার শিউরে ওঠে। বস্তুত একটা মানুষের চেহারা যে কতখানি কুৎসিত, কত ভয়ঙ্কর হতে পারে নীরার আগে জানা ছিল না। এখন জানল, দেখল। কপালে এত বড় একটা কাটা দাগ চুল থেকে চোখ পর্যন্ত নেমে এসেছে। কদম ফুলের মতো ছোট করে ছাঁটা মাথার চুল। কান দুটো এককালে কেমন উঁচু শক্ত ছিল বোঝা যায়, এখন বসে গেছে। বাঁ কাঁধে আর একটা কাটা দাগ। লোকটা কি খুনে না ডাকাত? মনে হয় যেন এইমাত্র কয়েদখানা থেকে বেরিয়ে এলো। ভেবে সত্যি নীরা চোখ ছোট করে যন্ত্রের উপর ধরে রাখা কালো কুকড়ে যাওয়ার শিরাবহুল হাত দুটো পরীক্ষা করে হাত করার দাগ আছে কিনা লক্ষ্য করে। মা, আমাদের বটি কাটারি বার করে দাও। পিন্টু রানী মার দিকে ঘুরে তাকায়। ঘর থেকে নিয়ে আয়। নীরা নড়ল না। চৌখাট ধরে দাঁড়িয়ে পিশাচের মতো চেহারার মানুষটাকে দেখে। পিন্টু রানী বটি কাটারি বার করে আনে। এই নাও শানওয়ালা, খুব ধার তুলে দেবে। শান দিতে ক পয়সা নেওয়া হয়? এই প্রথম নীরা লোকটাকে প্রশ্ন করে। 6 পয়সা।
দন্তহীন নোংরা মাড়ি দুটো মেলে ধরে লোকটা নীরার চোখে চোখ রেখে হাসে। বেশি নেব না। না না, 4 পয়সার বেশি হবে না দা পিছু। নীরা নিষ্ঠুর হয়ে মাথা নাড়ে। 4 পয়সার পারো তো করে দাও। কথা না কয়ে শানওয়ালা কাটারিটা তুলে যন্ত্রের উপর বাগিয়ে ধরে। শন শন শব্দ। লাল আবিরের মেঘ ওড়ে। মেঘের বুক চিরে বিদ্যুৎ চমকায়। পাথরের ঘষায় ধাতুর আগুন তারার গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। পিন্টু রানীর চোখের পলক পড়ে না। রুদ্ধশ্বাস হয়ে দাঁড়িয়ে যন্ত্র দেখে। আর নীরা, তারও চোখের পলক পড়ছে না, শ্বাস পড়ছে না। পাথর থেকে একবার কাটারিটা আলগা করে এনে লোকটা আঙুল বুলিয়ে বুলিয়ে যখন ধার পরীক্ষা করছিল, নীরা দেখছিল ভাটার মতন চোখ দুটো কেমন জ্বলে জ্বলে উঠছে, যেন পৃথিবীতে এই একটা কাজই সে বেছে নিয়েছে, আর কিছুতে উৎসাহ নেই। বটি, কাটারি, খুর, ছুরির ধার তোলা, ধার পরীক্ষা করা আর ধারালো সব অস্ত্র মানুষের হাতে তুলে দেওয়া। নীরার বুক কেঁপে উঠল। তার জংধরা ভোঁতা কাটারিটা কেমন চকচক করছে। দায়ের কড়া ধার উঠেছে দেখে পিশাচ ঠোঁট দুটো বাঁকা করে হাসছে। পিন্টুর চোখের দিকে তাকিয়ে হাসছে। কি জানে কাটারির ধার পরীক্ষা করতে শয়তান না তার 7 বছরের মেয়ের নরম গলায় ওটা বসিয়ে দেয়। অত গা ঘেঁষে দাঁড়ানোর হয়েছে কি? কিন্তু পিন্টু রানীর ভ্রুক্ষেপ নেই। শানওয়ালার সঙ্গে দিব্যি গল্প জুড়ে দিয়েছে। তোমার দেশ কোথায় শানওয়ালা? তোমার এই যন্ত্রের দাম কত? সারাদিন রাস্তায় ঘোরো, কত হয়? মোটে 12 আনা, 1 টাকা। এই রোজগারে তোমার চলে? এক ঝলক হেসে ঘাড় ঘুরিয়ে মাকে দেখে মেয়ে ফের শানওয়ালার মুখ দেখে। আমার বাবা রোজ 25 টাকা 30 টাকা পকেটে করে আনে। আমাদের কুকুরটা রোজ 1 টাকার মাংস খায়। এঁচড়ে পাকা মেয়ে, দুষ্টু মেয়ে। পিছনে দাঁড়িয়ে দাঁতে দাঁত ঘষে নীরা মেয়েকে ধমকায়, এই পিন্টু, এই হতভাগী। কিন্তু লোকটা যে এইটুকুন মেয়ের মুখে ওর বাপের রোজগারের বহর শুনে ঈর্ষা করলো, রাগ করলো, নীরার তা মনে হলো না। বরং যখনই ওর সঙ্গে কথা বলছে, কথার উত্তর দিচ্ছে, লাল কটমটের চোখ নরম হয়ে যাচ্ছে, ঠোঁটের বাঁকা হাসিটা সহজ হচ্ছে। ততটা শয়তান শয়তান লাগছে না তখন। নীরা স্বস্তি বোধ করে। তুমি বুঝি খোলার ঘরে থাকো? শানওয়ালা ঘাড় কাত করে। তোমার আর আছে কে? কেউ না। কেউ না? দেখ, ফিক করে হেসে পিন্টু রানী মার দিকে মুখ ফেরায়। মানুষের আবার কেউ থাকে না হয় নাকি? বাজে কথা, মিছা কথা বলছে। পিন্টু মার দিকে তাকিয়ে হাসছে। লোকটাও ঘাড় তুলে নীরাকে দেখছে। আবার ভাঁটার মতো চোখ দুটো কটমট করে জ্বলছে। আবার নীরা অস্বস্তি বোধ করে। শয়তান, সত্যি লোকটা পাপী, নিষ্ঠুর। পাকা ভুরুর নিচ থেকে ঠিকরে আসা দৃষ্টির জ্বালা সারা গা দিয়ে অনুভব করলো নীরা। তার চেয়ে তার মনে হয় রাস্তার রোদ অনেক নরম, অনেক ঠান্ডা। কাটারির ধার তোলা হয়ে গেছে। এবার শানওয়ালা পিন্টুর বটি তুলে নেয়। ঝাঁকড়া মাথা নেড়ে মেয়ে বলে, খুব ধার তুলে দেবে কিন্তু, খুব। পাকা মাথা নেড়ে শয়তানটা সায় দেয়। বটি দিয়ে কি কাটবে খোকি? কেন, আলু কাটবো, পটল আর কুমড়ো, বেগুন আর মাছ। ফিক করে হাসে পিন্টু। এসব প্রশ্ন করে তার মেয়েকে ঠকাবে? এক পলকা হাসি নীরার ঠোঁটের কিনারেও উকি দিয়েছে তখন। বস্তুত যদি এ বাড়ির দোতলা থেকে থাকে আর ওপর থেকে নিচের দিকে কেউ তাকায়, দেখবে ঝড়ের বাড়ি খাওয়া পুরনো একটা শেওড়া গাছের সামনে একটা টগর ফুলের কুঁড়ি দাঁড়িয়ে আছে। কুঁড়ির পিছনে এত বড় একটা লাল টগর, লাল টুকটুকে ফ্রক পরা, লাল শাড়ি, পাউডারের ছোপ লাগানো নরম তুলতুলে মাখন রং শরীর, আর মা ও মেয়ের মাথার কালো কুচকুচে আশ্চর্য পরিচ্ছন্ন চুলের সামনে ময়লা গামছা পরা হাড় ও শিরাবহুল রুক্ষ শরীর, কুৎসিত দৃষ্টির মানুষটারও এছাড়া যেন অন্য তুলনা ছিল না। আর জ্যৈষ্ঠ দুপুরের প্রতপ্ত আকাশের নিচে দাঁড়ানো ওই পুরনো জীর্ণ গাছ আর দুটি তাজা ফুল ও কুড়ির সঙ্গে
এই শহরের সম্পর্ক আছে প্রমাণ করতে যেন গরম অ্যাসফল্ট কাঁপিয়ে খানিকটা পোড়া পেট্রোলের গন্ধ ছড়িয়ে একটু আগে একটা ট্যাক্সি ছুটে গেছে। আর কেউ নেই চারিদিকে, আর কিছু ছিল না, কেবল বটি শানের ধাতব কঠিন শন শন শব্দ আর আগুনের ফুলকি। আর তুমি কুড়ালের ধার তুলতে পারো শানওয়ালা? আর করাত আর খড়গ। শুনে পিন্টুর দু চোখ বড় বড় হয়ে যায়। ভয় ও খুশি মাখা দৃষ্টি মার মুখের উপর বুলিয়ে তৎক্ষণাৎ শানওয়ালার দিকে তাকায়। সেই মা কালীর হাতের খড়গ, পাটা কাটা খড়গ। বিরাট শব্দ করে লোকটা হেসে উঠল। একটা বুড়ো মানুষ গলায় এত জোর কি করে পায় নীরা সেই প্রথম ছুরি কাঁচি শান চিৎকার শুনে ভেবেছিল, এখন আবার ভাবল। কিন্তু পিন্টু কি ভয় পাবার মেয়ে? লোকটার হাসির ধমক কমতে আবার ও ফিক ফিক করে হাসে, কথা বলে। পিন্টুর বাবার খড়গ নেই, দেশে তার বড় মামার একটা খড়গ আছে। মামা ওটা দিয়ে এক কোপে পাঁটা কাটে। খড়গ ভোঁতা হয়ে গেলে ওটা কলকাতায় নিয়ে আসতেও মামাকে চিঠি লিখে দেবে। ঠিক পারবে না খুব ধার তুলে দিতে শানওয়ালা? হ্যাঁ হ্যাঁ খুব। এই লাও তোমার বটি। হয়ে গেল? হয়ে গেছে? হ্যাঁ দেখো না কেমন চকমকে করে দিলুম। মরা নখের শুকনো আঙুলটা বটির পেটে ঘষে এবারও সে ধার পরীক্ষা করতে নীরা অনুমান করছিল। কিন্তু কিন্তু এই তুমি কি করছো? ছিটকে চৌখাটের বাইরে গিয়ে দাঁড়ায় নীরা। পিন্টুর নাকের সামনে বটিটা বাড়িয়ে দিয়ে শয়তান হাসছে। লেগে যাবে, চিৎকার করে উঠল নীরা। তার আগেই অবশ্য খুঁকির হাতে বটি তুলে দিয়ে শানওয়ালা কপালের ঘাম মুছতে থাকে। নীরা আঁচল দিয়ে গলার ঘাম মোছে। চমৎকার ধার উঠেছে মা। মেয়ের কথা মন দিতে পারছিল না ও। বুকের ভেতর একটা ত্রাস তখনও ধকধক করছিল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল নীরার। খোকি আমার পয়সা দাও। যন্ত্র গুটোতে ব্যস্ত হয় শানওয়ালা, কিন্তু চোখ দুটো নীরার দিকে। দুটো রক্তপিণ্ড, দুটো আগুনের ডেলা। যেন তাকে দিয়ে অহেতুক ভয় ও আশঙ্কা করে নীরা ওভাবে ছুটে গেছে বলে রাগ, হিংসা, আক্রোশ নাকি দুরন্ত ঘৃণা পাকা ভুরুর তলা থেকে ছুটে এসে নীরাকে বিদ্ধ করছে। মা ওর পয়সা দিয়ে দাও। পয়সা আনতে নীরা ঘরে চলে এলো। তারপর পয়সা নিয়ে ও যখন ফের চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়ায়, শুনে পিন্টু আবার গল্প জুড়ে দিয়েছে। এত কথা বলতে পারে তার 7 বছরের মেয়ে। তোমার বটি আছে শানওয়ালা? হ্যাঁ হ্যাঁ ছিল একটা বটি, এখন নেই, আগে ছিল। কত বড়? এই এত বড়। 2 হাত শূন্যে ছড়িয়ে লোকটা তার বটির আকৃতি দেখায়। পিন্টুর চোখ আবার বড় হয়ে ওঠে। ও তো খড়গ, এত বড় দা ছিল তোমার? হ্যাঁ। কি কাটতে? আলু, বেগুন আর কুমড়া, কচু আর বউ কেটে জলে ভাসিয়ে দিলাম। দম বন্ধ হবার মতো কথা, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো উত্তর। নীরা দাঁতে দাঁত চেপে ধরল, কিন্তু পিন্টু বিশ্বাস করছে না, হাসছে। ধ্যাৎ, বউকে আবার কেউ কাটে নাকি? চকিতে মার চোখ দুটো দেখে পিন্টু ফের শানওয়ালার দিকে মুখ ঘোরায়। কেন, তোমার বউ কালো ছিল, কুচ্ছিত ছিল? না না, খুব সুন্দরী ছিল। ইস, তবে কাটলে কেন? যেন চটে গেছে পিন্টু। আমার চেয়ে সুন্দর ছিল বউটা? হ্যাঁ তা হবে, আরও বেশি। পিন্টু না, নীরার দিকে কটমট চোখে তাকায় শয়তান, যেন খুকি না তার সঙ্গে কথা বলছে, তাকে এসব শোনাচ্ছে। দুষ্ট ঘৃণা ও বিদ্বেষের একটা তিক্ত জ্বালা গলার কাছে অনুভব করল নীরা। তবু যদি ও চুপ থাকতো, কিছু না বলতো, কিন্তু তার পারল কই। আশ্চর্য সুন্দর হেসে নীরা খোঁচা দিল। কেন, স্বভাব খারাপ ছিল বুঝি বউয়ের? চরিত্র ভালো ছিল না? হ্যাঁ? চমকে ওঠার ভান করে কালো মাড়ি দেখিয়ে লোকটা হাসে। না না, খেতে দিতে পারিনি। খেতে দিতে না পারলে অত সুন্দরী বউ ঘরে রেখে করতাম কি? তাই তো। যন্ত্র কাঁধে তুলে শানওয়ালা রাস্তায় নেমে গেল।
আর দাঁড়িয়ে হাঁ করে নীরা শয়তানটাকে দেখে। তারপর একসময় মেয়ের হাত ধরে ঘরে এসে ঢোকে, যেন কানের ভেতর গরম সীসা ঢেলে গেল পাজিটা। তাই কি ঠাট্টা করতে, তাকে অপমান করতে শেষের ওই কথাগুলিও বলে গেল না? নীরা বুঝতে পারছিল না। বুঝতে না পেরে রাগে দুঃখে ও যখন প্রায় ঠোঁট কামড়াতে গেছে, তখন পিন্টু রানী ধারালো বটির পেটে আঙুল ঘষতে গিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে তুলেছে।